দর্শক, স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে। সাথে আছি আমি এম এ মানিস। ডিসেম্বরে ক্ষমতাসীনদের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চিন্তাভাবনা, বিএনপি ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি এবং সহিংসতা এবং পরবর্তীতে এ নিয়ে পাল্টাপাল্টি নানা বক্তব্য কদিন থেকেই রাজনীতির মাঠ গরম করে রেখেছে। এসব নিয়ে আলোচনা করব আমাদের নিয়মিত অনুষ্ঠান এই সময়ের অনুষ্ঠানে। আর এসব নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা এবং সংসদ সদস্য। সাথে আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। এবং এছাড়াও অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত। তো আমি আসলে আলোচনার শুরুতেই ডিসেম্বরের কথা বলছিলাম। এর আগে বলা হচ্ছিল যে জানুয়ারিতে আসলে নির্বাচনের একটা কথা শোনা যাচ্ছিল। তো আবারও সেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে ক্ষমতাসীনরা চিন্তা করছেন যে বিজয়ের মাসেই নির্বাচনের চিন্তাভাবনা করছেন, জাতীয় নির্বাচনের চিন্তাভাবনা। তো বিএনপি তো আন্দোলনে আছে, তত্ত্বাবধায়ক ইস্যুতে আন্দোলনে আছে এবং মাঠে আছে, এবং একটা তৃণমূল একটা কর্মসূচিতে সেখানে ব্যাপক সহিংসতাও হয়েছে গত শনিবার। তো এর মাঝখানেই এই পরিবর্তন বলা যায়, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এই ধরনের একটা আবার দেওয়া হয়েছে যে না, বিজয়ের মাসে তারা কর্মসূচি করবেন। তো সেই ক্ষেত্রে বিএনপি এই আন্দোলন এবং নির্বাচনে তো আসলে তাহলে বেশি দেরি নেই, কারণ মাত্র 8 থেকে 9 মাস, ডিসেম্বর হলে তো এটা ফেব্রুয়ারি মাস। তো বিএনপি কতটুকু প্রস্তুত আসলে? ধন্যবাদ আপনাকে এবং এনটিভির অগণিত দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রশ্নে যে বিষয়টা এসছে, জানুয়ারি 2024 নির্বাচন আর 23 ডিসেম্বর 1 মাসের, আপনার এটা খুব একটা ম্যাটার করে না। আমাদের সাংবিধানিক যে সংবিধিবদ্ধ আমাদের যে আইন আছে তাতে আছে যে 90 দিন আপনার সংসদের মেয়াদ উত্তীর্ণ হবার 90 দিনের মধ্যে কিংবা তার আগেও, আগামী মাসেও কিন্তু নির্বাচন দিতে পারে সরকার চাইলে, মধ্যবর্তী নির্বাচন হতেই পারে, সেটা ভেরি মাচ কনস্টিটিউশনাল। কথাটা হচ্ছে যে বিজয়ের মাসে দেবেন ওনারা, সেটা ওনারাও কোনো কারণে হয়তো বা ভাবছেন যে ওনাদের বোধহয় আপনার একটা নৈতিক কোনো জয় বা এই ধরনের কোনো কিছু আছে। তো সেটা মূলত বাস্তবিক অর্থে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিংবা আমি যেটা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আন্দোলন বা কর্মসূচি, আমাদের যে অহিংস কর্মসূচি, আমরা যেটা বিভাগীয় সমাবেশ করেছি শান্তিপূর্ণভাবে হয়েছে, আমরা আপনার জেলা সদরে, উপজেলায় হয়েছে, আমরা এখন আপনার ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি, আমরা যে কর্মসূচিগুলো আমরা অংশগ্রহণ করছি বা আমরা দিচ্ছি, সেগুলোতে আমরা জনগণের সম্পৃক্ততাটা, অর্থাৎ জনগণের দাবি যে 2014 সালে 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য, 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে, পুলিশের মাধ্যমে হয়েছে, পুলিশের লোকরা বড়াই করে বলে আওয়ামী লীগের নেতাদেরকে, তোমাকেও এত ক্ষমতার বড়াই করার কিছু নাই, ভোট আমরা দিছি। এটা পুলিশের কর্মকর্তারাই বলেন যে ভোট আমরা দিয়েছি, ক্ষমতায় আমরা এনেছি। সো আওয়ামী লীগের যে নৈতিক বিপর্যয়, এটা আওয়ামী লীগ খুব ভালো করে জানে। যার কারণে দেখা গেছে যে আপনার একটা জিনিস, আমরা যখনই কোনো কর্মসূচি দেই, ঠিক সেদিনই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কর্মসূচি দেয়। আপনি যে সহিংসতার কথাটা বলেছেন, বাংলাদেশে বৃহৎ দুটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কম বেশি এই দুটো দলই কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্থানের পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। মাঝখান থেকে 9 বছর এরশাদ সাহেবের স্বৈরশাসন বলেন বা যেটাই বলেন না কেন, সেটা ক্ষমতায় ছিল। কিন্তু আমরা যদি 1991 সালের নির্বাচন, যেটাকে বাংলাদেশের নির্বাচনের সূচকে সবচেয়ে বেশি ভালো নির্বাচন বলা চলে, বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তার পরবর্তীকালে বিএনপি এবং আওয়ামী লীগই বেশিরভাগ সময় দেশ শাসন করেছে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করেছিল, যেটাকে এখন বলছেন অসাংবিধানিক, ইললিগ্যাল, যেটাই বলেন না কেন। আওয়ামী লীগ তো 153 দিন হরতাল করেছে। যখন 1991 সালে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হয়েছিল। 96 সালে আন্দোলন হয়েছিল, জ্বালাও পোড়া হয়েছিল, গান পাউডার দিয়ে আপনার গাড়ি পোড়ানো, বাস যাত্রী পোড়ানো, পুড়িয়ে মারা, সব কিছু হয়েছিল। বাংলাদেশে সহিংস আন্দোলন হয়েছিল। আমি একটা জিনিস বুঝি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যেটা করছে, জনগণের চাহিদা যেটা, যে 14 সাল এবং 18 সালের নির্বাচনের রেফারেন্স কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নিজেও দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী তিনিও দিয়েছেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা দিয়েছেন যে 14 সাল বা 18 সালের মতো নির্বাচন আগামীতে হবে না। ওনারাও কিন্তু শঙ্কিত, তারা শঙ্কিত। এবং একদিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সফল, যেটা যে আওয়ামী লীগ অন্তত একটা ক্ষেত্রে বিএনপিকে ফলো করছে। বিএনপি যখনই আন্দোলন দিচ্ছে বা কর্মসূচি দিচ্ছে, ঠিক তখনই মনে করেন আপনার যুগপৎভাবে সেদিনই দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে। আপনি যে সহিংসতার কথা বলছেন, সহিংসতা এড়ানোটা খুব সহজ, সম্ভব। সহিংসতা হওয়াটা স্বাভাবিক। যখন প্রতিদ্বন্দ্বী দুটো দল একই দিনে প্রোগ্রাম দেয়, তখন আপনার স্বাভাবিক সংঘাত সংঘর্ষ হতেই পারে। যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে যে আমরা আজকে দিলে আপনারা তারপরের দিন দেন, অথবা ঠিক আছে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে দিক, আমার দল সেদিন দেবে না। যেদিন আওয়ামী লীগ কর্মসূচি দেবে আমাদের দল সেদিন দেবে না, তারপরের দিন দেবে প্রয়োজনে, সংঘাত এড়ানোর জন্য। আসবো আবার আপনার কাছে। জনাব ডক্টর আব্দুল আজিজ, আপনার কাছে একটু আসতে চাই। উনি বলেছেন ক্ষমতাসীন দল বলছেন 2018 এবং 14 সালের রেফারেন্স উনি বললেন যে সরকারি দল বলছে যে এর মতো নির্বাচন হবে না। সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এর চেয়ে বেটার নির্বাচন, অর্থাৎ 2008-এর মতো বা তার চেয়ে ভালো নির্বাচন ওনারা বলছেন যে 14 এবং 18 ওনারা বলছেন যে 2014-18 মতো নির্বাচন হবে না। অনেক মন্ত্রী এমপি বলেছেন, এবং উনি যেটা বললেন যে এর চেয়ে ভালো নির্বাচন, হ্যাঁ, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভালো নির্বাচন, যেমন 2008 সালের অনেক জায়গায় অনেকে বলেছেন। তা আপনি আসলে কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির অগণিত দর্শক যারা দেশ এবং বিদেশ থেকে অনুষ্ঠান দেখছে তাদের ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ। হ্যাঁ, যে প্রসঙ্গের অবতরণ করলে আসেন, নির্বাচন দিবেন হচ্ছে নির্বাচন কমিশন। সেটা নির্বাচন ডিসেম্বরে হবে কি জানুয়ারিতে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। সংবিধান অনুযায়ী আমাদের যেটা আছে সংবিধানে, সেটা হচ্ছে যে 5 বছর পূর্ণ হওয়ার 3 মাস আগে অথবা পূর্ণ হওয়ার 3 মাস পরে নির্বাচন দিতে হবে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনে ঠিক করবে যে কখন নির্বাচনটা তারা দিবে, তাদের সুইটেবল টাইমে দেবে। এবং আমরা গর্ব করি বাংলাদেশের নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে বিশ্বের অনেক দেশেই নাই। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা এত গণতান্ত্রিক দেশ বলি, তাদের চেয়েও আমাদের নির্বাচন কমিশনের ক্ষমতা অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে নির্বাচন কমিশন তাদের নিজস্ব ক্ষমতা, নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন ডিসেম্বরে করবে, জানুয়ারিতে করবে না কোন মাসে করবে তারা সিদ্ধান্ত নেবে। এটা নির্বাচন কমিশনের ব্যাপার। যে প্রসঙ্গটা বললেন যে 14 এবং 18 যে নির্বাচন, দেখেন 14 সনের যে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে হয়েছে, আমার পাশের ভাই যেটা বললেন, বিএনপি আন্দোলন মানে নির্বাচন বন্ধ করার জন্য 2700 গাড়ি পুড়িয়েছে, 500-র মতো শিক্ষা প্রতিষ্ঠান পড়ছে, অগণিত মানুষকে পুড়িয়ে মারছে। আপনি যদি সেই সময় ঢাকা মেডিকেলে যেতেন, ঢাকা মেডিকেলে মানুষের পড়ার দুর্গন্ধে ঢোকা যেত না। আমরা সেই ভয়াবহ চিত্র আর দেখতে চাই না। কেউ মানে গণতান্ত্রিক আন্দোলন করবে, যে কেউ করতে পারে। আমাদের নেত্রী স্পষ্ট ভাষা বলছে যদি কেউ গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন করতে পারে কোনো সমস্যা নাই, এবং সেভাবে আন্দোলন বিএনপি করে যাচ্ছে। যদি কেউ ধরেন ভাঙচুর করে, জ্বালাও পোড়া করে, মানুষ হত্যা করে, ডেফিনেটলি সরকারের যেমন দায়িত্ব থাকে সেটাকে থামানো, সরকারি দলেরও কিছুটা দায়িত্ব থাকে দেশে একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করুক। অরাজকতা তৈরি করে জনমালের ক্ষতি হোক, মানুষের জীবন ক্ষতি হোক, এটা কখনো প্রত্যাশিত না। যার জন্য বিএনপির সেই অতীত চিত্রগুলো তো এখনও ভোলার নেই। আপনার 2001 সনের চিত্র দেখেন, 2014-তে দেখেন, 2015 সনে দেখেন কীভাবে গাড়ি ঘোড়া পুড়িয়েছে, কীভাবে মানুষ হত্যা করছে, কীভাবে জানমালের ক্ষতি করছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকে সেই জিনিসটা তো, তাদের সেই অতীত চিত্র যদি আমরা মনে রাখি তাহলে সেই অবস্থায় কোনো অবস্থা আওয়ামী লীগ যেতে দেবে না। একটা শক্তিশালী সরকার দায়িত্বই হচ্ছে জনগণের জানমালের রক্ষা করা। আমরা মনে করি সরকার সেই দিক থেকেই চিন্তা করেই কর্মসূচি দিচ্ছে। এখানে আওয়ামী লীগ কিন্তু কোনো সন্ত্রাস করতেছে না, আওয়ামী লীগ কোনো অযাচিতভাবে কোনো বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করছে অথবা তাদের মিটিং মিছিল ভাঙতেছে বা জ্বালাপোড়া করতেছে বা তাদের করতে দিচ্ছে না, এটা কিন্তু না। ডক্টর প্রফেসর আব্দুল আজিজ, আপনার কাছে আমরা ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম বলছিলেন যে ওনারা যে কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ
পাল্টা কর্মসূচি দিচ্ছে এবং উনি প্রসঙ্গ করে বললেন যে ওনার নেতারা বলেছেন যে আওয়ামী লীগ কর্মসূচিগুলো ডিক্লেয়ার করুক, তারপরে বিএনপি কর্মসূচি দেবে, এরকমও কথা এসেছে আর কি। তো আপনি আসলে এটাকে কিভাবে দেখেন? একটা সরকার যখন ক্ষমতা থাকে, সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকটা নাগরিকের জানমালের নিরাপত্তা দাও। বিএনপির আন্দোলনের ইতিহাসগুলো খুব সুখকর না। আমি একটু আগে বলছিলাম 2014 বা 15 যদি ইতিহাসগুলো দেখেন, কীভাবে জ্বালা পোড়া করা হয়েছে, কীভাবে গাড়ি পোড়ানো হয়েছে, কীভাবে মানুষকে মেরে হত্যা করা হয়েছে, সেই চিত্রগুলো সারা বাংলাদেশের মানুষ জানে। স্বভাবতই একটা সরকার যখন ক্ষমতা থাকে, সে অতীত ইতিহাসগুলো কোন দলের কী সেটা তো তারা জানে। স্বভাবতই তারা যে আন্দোলনের নামে ভাঙচুর করবে না, জ্বালা পোড়া করবে না, এটা তো ধরে নেওয়া যে করতে পারে। সেই ক্ষেত্রে সরকারের যেমন দায়িত্ব আছে, পাশাপাশি ক্ষমতাসীন দলেরও একটা দায়িত্ব থাকে সেই আন্দোলন যেন এমন কিছু না করে যাতে জনগণের কোনো ক্ষতি হয়। সম্ভবত সেই হিসেবেই পাল্টা কর্মসূচি না, বিএনপি আন্দোলন কর্মসূচিতে তার শান্তি সমাবেশ করতেছি আমরা। এর অর্থ না যে আমরা পাল্টা কোনো কর্মসূচি, আমলি কোনো পাল্টা কর্মসূচি। আপনি দেখেন তারা ইউনিয়নের পদযাত্রা দিয়েছিল, আমলি সেখানে শান্তি সমাবেশ করছে, আমি নিজেও সেখানে এলাকায় গেছি, কোনো মারামারি হয়নি, কোনো গণ্ডগোল হয়নি। বিএনপির মতো কর্মসূচি পালন করছে, আমরা আমলি শান্তি সমাবেশ করছি। আমরা সে একটাই কথা বলি, সেটা হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা অনেক জায়গায় তো আবার সহিংসতা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের কর্মসূচিতে হামলা করা হয়েছে। একটা না, এটা যতটুকু প্রচার আসছে বা যেভাবে বিএনপি দাবি করতেছে, সারা বাংলাদেশে ওই রকম কোনো ঘটনা ঘটছে যে মারধর হয়েছে, ভাঙচুর হয়েছে, জ্বালাও হয়েছে, তো বিএনপি কোনো নেতাকর্মীকে করছে, ওই রকম বড় রকমের কোনো ঘটনা বাংলাদেশে ঘটছে বলে আমাদের জানা নেই। তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে শান্তি সমাবেশ করুক, পদযাত্রা করুক, পদযাত্রা করতেই পারে, কিন্তু সেটা যেন কখনোই সে 2014 বা 15 সেই চিত্রগুলো বাংলাদেশের মানুষকে আবার সেই ভয়াবহ তাড়া করে না বেড়ায় যে কখনো আবার সেই ঘটনাগুলো ঘটবে। আমরা চাই দেশ গণতান্ত্রিকভাবে মানুষ শান্তিতে বাস করে, মানুষ যেন মনে করেন না যে আমরা ভীতিকর কোনো পরিস্থিতির দিকে যাচ্ছি। আমরা অবশ্যই প্রত্যাশা করে একটা সুষ্ঠু নির্বাচন হবে। ওনারা যে কথাগুলো বলেন 2014 ইলেকশন, 18 ইলেকশন বারবার বলে, কারা পুলিশ নাকি আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে এসছে, 2014 সালে তো ওনারা নির্বাচনই করেনি। যে চিত্রটা হয়েছে সেটা হচ্ছে যে যখনই বিএনপি তাদের প্রার্থী প্রত্যাহার করলো, এখন যে জিনিসটা হচ্ছে যে আপনি দল থেকে যখন নমিনেশন চাবেন, নমিনেশন যদি আপনি প্রত্যাহার না করেন, সম্ভবত আপনি দল থেকে বহিষ্কার হবেন। তা আওয়ামী লীগের একজনের বেশি কোনো ক্যান্ডিডেট ছিল না, বিএনপি নির্বাচন করেনি। জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক ছিল, অনেক জায়গায় জাতীয় পার্টি সেখানে নমিনেশন দেয়নি, সম্ভবত একটা করে ক্যান্ডিডেট ছিল, সেখানে 153 জন মানুষ নির্বাচিত হয়েছে। এটা সত্য ঘটনা। 18 সনে যে নির্বাচন হয়েছে, বিএনপি এত বড় একটা দল, তারা কি করলো, গণভবনে তারা কার নেতৃত্বে গেল, ডক্টর কামাল হোসেন, যিনি বাংলাদেশে নির্বাচন করে শুধু বঙ্গবন্ধু ছাড়া একটা সিটে মিরপুর থেকে উনি একবার জিতছেন। এরপরে কোনো নির্বাচনে ডক্টর কামাল হোসেন যাননি। তেনাকে সামনে নিয়ে বিএনপি 18 সনে নির্বাচনে আসলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করবেন। সবতে যা হওয়ার তাই হয়েছে, যে পরিস্থিতি তৈরি হওয়ার, মাত্র 6টা না 7টা সিট পাইছে। এবং আর একটা বিচিত্র চিত্র দেখেন যে ঠিক আছে নির্বাচন হলো, তারা বললো নির্বাচন ফেয়ার হয়নি, হতেই পারে। তাদের মহাসচিব শপথ গ্রহণ করলেন না, বাকি 6 জন কিন্তু সংসদে গেলেন। তো একটা দলের কতটুকু দৈন্য অবস্থা হলে যদি মনে করেন না ঠিক আছে আমরা নির্বাচন বয়কট করছি, অথবা নির্বাচন মানি না, অথবা কিংবা আন্দোলনে আছি, কেউ যাচ্ছে সংসদে, কেউ আর দলের যে মহাসচিব উনি শপথ নিচ্ছে না, সংসদে যাচ্ছে না। এই যে সংসদের প্রতি আস্থা, আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন তাহলে তো সংসদে যেতে হবে, আর সংসদে না গেলে আপনি জনগণের কথা বলবেন কীভাবে? তো কেউ যে নির্বাচন করে সংসদে যাবেন, কেউ যাবেন না, এটা তো হতে পারে। আমাদের কাছে যেটা মনে হয় যে পুরো পরিস্থিতি বিএনপি ভাবতেই পারছে না তারা কী করবে, অত আন্দোলনটা কী করবে, কোথায় যায়, কী করবে। আপনারা দেখছেন 3 মাসের অবরোধ দিয়েছে বাংলাদেশে বিএনপি, সেই অবরোধে আজ পর্যন্ত অফিসিয়ালি তারা উইথড্র করেনি। এটা তো হতে পারে না। আমরা মনে করি ডেফিনেটলি একটা কর্মসূচি থাকতেই পারে, সেই কর্মসূচি শেষ কবে অথবা কী করবো সেটাও থাকা উচিত, সেই জিনিসটা বিএনপি এখন বন্ধ করেনি। ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে যেতে চাই। উনি আমাদের কাছে যুক্ত হয়েছেন অনলাইনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি তো শুনছিলেন, আমাদের আলোচনা শুনছিলেন। আপনার দলের চেয়ারম্যান উনি গতকাল সম্ভবত বনানীতে উনি বলেছেন যে সামনের অবস্থা আরও খারাপ হতে পারে এবং একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা এবং সেটা প্রতিহত করতে চায় বিএনপি। তো আসলে উনি খারাপ হতে পারে বলতে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন, আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন?
না, এটাতে কোনো জটিল ব্যাখ্যার বিষয় না, খুব সহজ ব্যাখ্যা। বিএনপি ভোট বর্জন করেছে, বর্তমান প্রেক্ষাপটে বর্তমান ইলেকশন কাঠামোতে বিএনপি ভোট করবে না। তার মানে বিএনপি কি করবে? বিএনপি সে ভোটটা শুধু বর্জন করবে তা না, তাদের সমস্ত শক্তি দিয়ে তারা প্রতিহত করার চেষ্টা করবে। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের জন্য ক্ষমতায় থাকা ছাড়া আর কোনো বিকল্প তারা কখনোই চিন্তা করতে পারছে না। তারা যে কোনো মূল্যে ভোটটা করার চেষ্টা করবে, যে কোনো মূল্যে ভোট প্রতিহত করা আর যে কোনো মূল্যে ভোট করা, এই দুই গ্রুপের মধ্যে মাঠে একটি দ্বন্দ্ব হবে। এই দ্বন্দ্বটা একটা আভ্যন্তরীণ সিভিল ওয়ারের রূপ নেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সেটাই জিএম কাদের বলছেন। সেখানে অবশ্যই দেশের স্বার্থে যেটা উচিত ছিল, দুই দলেরই সহনশীল হওয়া, দুই দলেরই মধ্যপন্থার কিছু প্রপোজাল দেয়া, যেটা কোনো দল দিচ্ছে না। যত দিন যাচ্ছে দুই দলের মধ্যে হস্টিলিটি বাড়ছে, অ্যানোনিমিটি বাড়ছে এবং এনমিটি বাড়ছে, কোনো পিসফুল রেজলিউশন অফ কনফ্লিক্টের সমাধান দেখা যাচ্ছে না। এবং এই ক্ষেত্রে আমি মনে করি লাস্ট ব্রেক ইন দ্য কফিন দেওয়া হয়েছে যখন বিএনপির 6 জন সংসদ সদস্য একযোগে পদত্যাগ করলেন। সংসদীয় গণতন্ত্রে আলোচনার মাধ্যমে শেষ যে সুযোগটা ছিল সেটা ওখানে শেষ হয়ে গেছে। এখন 14 সালে বিএনপি নির্বাচন বর্জন করেছিল, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার মনে হয়েছিল এটা বিএনপির জন্য সঠিক সিদ্ধান্ত হয়নি। 18 সালে বিএনপি ইলেকশনে গেল কোনো এজেন্ডা ছাড়া, কোনো রিয়েল কংক্রিট আইডিয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা বসেনি। সে ইলেকশনটাও খুব সন্তোষজনক হয়েছে, এটা বলা যাবে না। দুটি ইলেকশনের পরে বিএনপির এখন সবকিছু রিথিঙ্ক করার সময় চলে আসছে। তবে আমি একটা কথা খুব সুস্পষ্ট ভাবেই বলবো, এর থেকেও খারাপ পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগ ছিল জিয়াউর রহমানের আমলে, কিন্তু আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করেছে। 86তে আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করেছে। অসীম ভাই, ব্যারিস্টার অসীম ভাই অত্যন্ত বড় মাপের আইনজীবী নেতা এবং আমাদের খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি 91 সালের নির্বাচনটাকে সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন বলেছেন। আমি এটাতে একটা তীব্র ডাউট এবং কোশ্চেন মার্ক দিব, কারণ সেই ভোটে জাতীয় পার্টির চেয়ারম্যান, তার স্ত্রী, সকল মন্ত্রী ইলেকশন তফসিল পিরিয়ডে জেলে ছিল। আমি খুব সুস্পষ্ট করেই বলবো, শাহাবুদ্দিন সাহেব সুষ্ঠু ভোটের জন্য শপথ নিয়েছিলেন। দুটি দলকে উনি মাঠে রেখে দিলেন, একটি দলকে জেলখানায় পাঠালেন। দুটি দল টিভিতে বক্তব্য দিল, আরেকটি দল টিভিতে বক্তব্য দিতে পারলো না। এটা কিসের লেভেল প্লেইং ফিল্ড? এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড ছিল না। এই নির্বাচনটা ওই কারণে ডিফেক্টিভ যে জাতীয় পার্টিকে সম সুযোগ দেয়া হয় নাই। জাতীয় পার্টির নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা যেত, তফসিলের পরে করা যেত, ভোটের পরে। শুধু তাই না, এরশাদ স্যার তো শপথ গ্রহণ করার পরেও 5 বছর সংসদ করতে পারেনি। এটা স্বতঃসিদ্ধ প্র্যাকটিস। এমপিদেরকে সংসদের অধিবেশনে যাওয়ার জন্য সাধারণত জামিন দেওয়া হয়, কিন্তু এরশাদ স্যারকে জামিন দেওয়া হয়নি। প্রায় 5 থেকে 6 বছর পরে ওনাকে জামিন দেওয়া হলো। এই অন্যায়গুলো জাতীয় পার্টির উপর করা হয়েছে। এখন সামনে আমাদের যে অর্থনৈতিক দুরবস্থা এই মুহূর্তে আছে, যেটা কিছুটা সরকার ঠেক দিতে পেরেছে কিন্তু এখনো রিকভার করতে পারে নাই। এই অর্থনৈতিক দুরবস্থার সাথে যদি পলিটিক্যাল ক্রাইসিস, সাপ্লাই চেইনে ডিসরাপশন, রপ্তানি আমদানিতে ডিফিকাল্টিস এবং বর্ডারের সমস্যা হয়, রেমিটেন্স কম আসে, তখন সেটা অর্থনৈতিক মুখ থুবড়ে পড়তে পারে। এই ঝুঁকির মধ্যে বাংলাদেশ আছে। এই ঝুঁকি থেকে যেন বাংলাদেশ উঠে আসে সেজন্যই আলোচনা করা প্রয়োজন ছিল, এবং আলোচনার সময়ও দেরি হয়ে যাচ্ছে। এবং আমরা দুইটি বড় দলের মধ্যে কোনো আলোচনার সূত্রপাত বা সুযোগ দেখছি না। আমি মনে করি দেশের স্বার্থে উদার হস্তে 3টি দলকে চিন্তা করতে হবে একত্রে। সেটা যদি ভোট অংশগ্রহণ হয়, ভোট অংশগ্রহণ করতে হবে। নেলসন ম্যান্ডেলার সেই বিখ্যাত ডায়লগ, উই ক্যান নট উইন এ ওয়ার বাট উই ক্যান উইন এ ভোট, তিনি এটা বলেই এই সাউথ আফ্রিকাতে শান্তি স্থাপন করেছিলেন। জনাব পাটোয়ারি, আপনি 3টি দলের কথা বলছেন বৃহত্তর স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে। 3টি দলের বাইরেও তো আরো দল আছে, আরো মত আছে। অবশ্যই 3টি দলের বাইরে আরো দল আছে, আরো মত আছে, কিন্তু মূল ভোট ব্যাংকটি 3টি দলের মধ্যে আছে এবং ক্ষমতায় ছিল 3টি দল। এই 3টি দল ছাড়া আর কোনো দল কখনো বাংলাদেশের সরকার গঠন করতে পারেনি। এই জন্য আমরা 3টি দল বলি। 3টি দল ছাড়া অনেক দল আছে, তবে 3টি দলের মধ্যে একটি দল যদি ভোটে অংশগ্রহণ না করে, তাহলে বাকি সব দল অংশগ্রহণ করেও সেই ঘাটতিটা পূরণ হয় না। এটা বাস্তবতা। এই বাস্তবতাটা সকল স্টেকহোল্ডারকে বসতে হবে। আরেকটা কনস্টিটিউশনাল ইস্যু আমি একটু রেজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সংবিধান বলছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে যদি কোনো সংসদ রিজলিউশন হয়, তাহলে মেয়াদ উত্তীর্ণ 3 মাস আগে করতে হবে। আর যদি অন্য কোনো কারণে রিজলিউশন হয়, তাহলে সেই রিজলিউশনের 3 মাসের মধ্যে ভোট করতে হবে। এখানে একটা মুড কোশ্চেন রয়ে গেছে, যদি অন্য কোনো কারণে রিজলিউশন হয়
এবং 3 মাসের মধ্যে আমাদের ইলেকশন করতে হয়, এই 3 মাস দেশকে চালাবে? এই প্রশ্নটির উত্তর সংবিধানে নাই। কখনো যদি এটা ঘটে তখন আমরা একটা নো কনস্টিটিউশন, নো রুল, নো সলিউশন, নো গভর্নমেন্ট ফরম্যাটে চলে যাব। আরেকটা কোশ্চেনের ইস্যু এখানে সংবিধানে আছে যে রাষ্ট্রপতি 2টি কাজ ছাড়া সমস্ত কাজ মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডভাইসে করবেন, কিন্তু রাষ্ট্রপতি যখন অর্ডিন্যান্স জারি করবেন তখন উনি কি করবেন? তখন যদি কোনো কারণে প্রাইম মিনিস্টার না থাকে তাহলে কি হবে? আপনি এই আশঙ্কাটা বা এই শঙ্কাটা কেন আনছেন যে যখন ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন ডিসেম্বরই ওনারা করার চিন্তা ভাবনা করছেন? না, ক্ষমতাসীন তো ডিসেম্বর বলছে, জানুয়ারি বলছে, এটা তো তাদের অবশ্যই ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাবসলিউট প্রিভিলেজ, উনি কখন সংসদ ভেঙে দেবেন। আর সংসদ যদি ভেঙে না দেন তাহলে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই করতে হবে, কারণ আপনার শপথ নেওয়ার দিন থেকে আবার পূর্ববর্তী 3 মাসের মধ্যে করতে হবে, নভেম্বরেও হতে পারে, এন্ড অফ নভেম্বর। তো আমি এটা জাস্ট একটা সংখ্যা এখনকার জন্য না, সংবিধান কি শূন্যতা নিয়ে চলতে পারি কিনা। একটা সংবিধান তো ভবিষ্যতের যত প্রকার ক্রাইসিস আসবে সবগুলোকে এমব্রেস করে করতে হবে। কোনো এক সময় এই ক্রাইসিস আসলে তখন এই সংবিধান শূন্যতাটা অনুভূত হবে। আমি সেটা রেজ করে রাখছি, আমার মনে হয় এ বিষয়ে চিন্তার খোরাক আছে। যেটি আমার মনে হয় সবচেয়ে বেশি এখন আমাদের প্রয়োজন, দেশের স্বার্থকে সামনে রেখে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া। কে সরকার গঠন করবে আর কে সরকার গঠন করবে না সেটার বিষয়ে অনেক জটিলতা আছে, কিন্তু মূলধারার প্রক্রিয়ার মধ্যে না থাকেন, ভোটের রাজনীতি না থাকেন, সংসদীয় রাজনীতি না থাকেন, তাহলে রাজনীতির পথটা পিচ্ছিল হয়ে যায়, রাজনীতির পথটা উগ্রপথের দিকে ইনভাইট করে। সেটার জন্য বিএনপি একা দায়ী আমি সেটা বলবো না, তবে বিএনপি আওয়ামী লীগ কেউ তো দায় এড়াতে পারবে না যদি সংঘাতময় হয় সামনের পরিস্থিতি। ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি সাথেই থাকুন, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। জনাব ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম উনি বলছিলেন, একটা সংখ্যার কথা বলছিলেন, এবং উনি এটাও বলেছেন 91 সালে লেভেল প্লেইং ফিল্ড ছিল না। লেভেল প্লেইং ফিল্ড বলতে শামীম ভাই যেটা বলেছেন আমি ওনার সঙ্গে দ্বিমত পোষণ করি না, যে এরশাদ সাহেবের প্রতি কি অবিচার করা হয়েছে না অন্যায় করা হয়েছে, বা বিচারপতি শাহাবুদ্দিন সাহেব কি আপনার এক পেশে দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো কাজ করেছিলেন কিনা। শামীম ভাইয়ের মনে রাখা উচিত যে 3 জোটের রূপরেখা, সেখানে আপনার এরশাদ সাহেবের বিষয় সিদ্ধান্ত হয়েছিল। তার একটা অংশ হিসেবে কিন্তু এরশাদ সাহেবকে আপনার সাব জেল বা গৃহবন্দী করা হয়েছিল। এরশাদ সাহেবের জাতীয় পার্টি সে সময় কিন্তু 35টা আসন পেয়েছিল। উনি অনেকটা মনে করেন সিম্পিতির কারণেও কিন্তু ভোট পেয়েছেন, এবং রংপুর নর্থ বেঙ্গলের দিকে সিটগুলো পেয়েছেন। শামীম ভাই আপনার কি মনে আছে যে পরবর্তী নির্বাচনে কিন্তু এরশাদ সাহেবের আসন কিন্তু 35 থেকে নেমে এসেছিল, এটাও কিন্তু অস্বীকার করার কোনো জো নেই। তাহলে আপনি মনে করেন যে অভিশাপটা আপনার আশীর্বাদ ছিল ওনার জন্য 1991 সালে, এটা অস্বীকার করার কোনো জো নেই। যার বিরুদ্ধে আমরা 9 বছর আন্দোলন করেছিলাম এবং ওনাকে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয়েছে। 3 জোটের রূপরেখা অনুযায়ী বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে আপনার বাংলাদেশে সে সময় সেটা অসাংবিধানিক ছিল অনেকটা, আপনার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এরশাদ সাহেব পদত্যাগ করেছেন এবং বিচারপতি শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হয়েছেন। পরবর্তীতে আপনার সেটা র্যাটিফাই হয়েছে, উনি আবার ফেরত গেছেন প্রধান বিচারপতির পদে। তো সে সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একরকম না। 2014 সালে কি ঘটেছিল, জাতীয় পার্টির চেয়ারম্যান ওনাকে কি করা হয়েছিল, উনি নিজেও সাক্ষাৎকার দিয়েছেন যে ওনাকে কিভাবে বাধ্য করা হয়েছিল, ওনাকে পাগল বানানো হচ্ছে, ওনাকে ক্যান্সারের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ওনাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব এসে সুজাতা সিং বলেছেন যে এরশাদ সাহেবের সঙ্গে নির্বাচন করতে হবে। আজিজ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলতে চাই, 2014-15 সালের আন্দোলন, বিএনপির ধ্বংসাত্মক কর্মকাণ্ড, বার্ন ইউনিটের চিত্র, আমরা কিন্তু যদি আমি এটা জানতাম তাহলে আমি ডকুমেন্টারি সহ নিয়ে আসতাম যে পুলিশ কিভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, কিভাবে 14 গ্রামে আওয়ামী লীগের নেতার নেতৃত্বে বাসে আপনার আগুন দেয়া হয়েছে, কিভাবে ঢাকা শহরে একের পর সিরিজ আকারে পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে আওয়ামী লীগের নেতাদের বাসাবাড়ি থেকে। 2014-15 সালে বিএনপির আন্দোলনকে ফয়েল করার জন্য সেটা করা হয়েছে, এবং একটা পর্যায়ে এসে আওয়ামী লীগ নেত্রী প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা ধারাবাহিক একটা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য নির্বাচন,
আসুন আমরা আলোচনায় আসব। তার পরিপ্রেক্ষিতে এবং যে কথাটা বলা হয়েছে যে বিএনপি অবরোধ এখনো তোলে না, এটা ঠিক না। বিএনপি অবরোধ প্রত্যাহার করেছে। বাংলাদেশের জনগণের নাগরিকদের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনা করে বিএনপি সে আন্দোলন প্রত্যাহার করেছে। জনাব নাসিরউদ্দিন অসীম, আপনি বলছিলেন যে 1991 সালের আমাদের ব্যারিস্টার শামীম পাটোয়ারির কথার প্রেক্ষিতে আপনি বলছিলেন যে নির্বাচনের প্রসঙ্গটি টেনে বলছিলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সময় আসলে উনি বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড ছিল না। সেটা তো আমি আপনাকে বলেছি, সেটা ব্যাখ্যাটা আপনি দিচ্ছিলেন। আমি একটা বলছি যে প্রেক্ষাপট এক একটা সময় এক এক ধরনের। জি জি। মরহুম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা স্থপতি, দেয়ার ইজ নো ডাউট, আমি সেটা অস্বীকার করি না। উনি আমাদের এই স্বাধীনতা যুদ্ধের জন্য সমস্ত কিছুর পেছনে ওনার কিন্তু অবদান আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেটাও কিন্তু উনি পরবর্তীতে আবার অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান এটাও বলেছেন। তার কারণটা কি? দেশটা কার নেতৃত্বে স্বাধীন হতে হবে? যুদ্ধ করেছেন উনি মাঠ থেকে, তাই না? আমরা বলি, কিন্তু সেই মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন আপনি নিহত হলেন, তখন মনে করেন যে আওয়ামী লীগের কোনো মানুষ রাস্তায় বের হয়নি। এক একটা পরিবেশ, এক একটা পরিস্থিতি এক এক সময় এক এক ধরনের। তো আমাদেরকে পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে দ্য প্রেজেন্ট টাইম আমরা কি করব, আমাদের কি রিয়াকশন হবে, আমাদেরকে সেটা বিবেচনায় আনা উচিত। তো সে সময় কি হয়েছিল আমি সেই বিতর্কে না গিয়ে আমি যেটা বলছি, মূল উনি আরেকটা কথা কিন্তু বলেছিলেন, পয়েন্ট আউট করেছেন। উনি বলেছিলেন যে 14 সালে তো আপনারা নির্বাচনে না গিয়ে আপনারা ভুল করেছিলেন এবং সেটা আমি 18 সালে পরে। টুয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, রাজনৈতিক দলও ভুল করতে পারে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, আমাদের ওই নির্বাচনে অংশগ্রহণ না করাটা আমি ভুল ছিল, আমি সেটা নিজে ব্যক্তিগতভাবে মনে করি। আমি বিএনপির কথা বলছি না। আপনি দেখেন, আমি যে একটু আগে বলেছিলাম যে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে আপনার যে ইঙ্গিতটা দিয়েছিলেন, এরশাদ সাহেবকে বলেছেন যে নির্বাচন করতে হবে আওয়ামী লীগের সঙ্গে। এই যে একটা অবস্থা তৈরি করা, বিএনপিকে একটা বিচলিত একটা অবস্থানে নিয়ে যাওয়া, যার কারণে হয়তো বা বিএনপি পাজলড হয়ে গিয়েছিল, নির্বাচনটা অংশগ্রহণ করেনি বিএনপি। আমরা যখন আলোচনা করছি এটা নিয়ে আলোচনা করছি, প্রসঙ্গক্রমে আসলো আজকেও কিন্তু দুজন কূটনীতিক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার দুজন কূটনীতিক ঢাকা সফর করছেন এই মুহূর্তে। না, ওনারা তো বিভিন্নভাবে আপনার কূটনৈতিকরা বলেছেন যে আপনার আগামী নির্বাচন যেন আপনার অংশগ্রহণমূলক হয়, ফ্রি ফেয়ার ইলেকশন যেন হয়, বিগত দিনের ইলেকশনের মতো যেন না হয়। জাপানিজ অ্যাম্বাসেডার তো নিজেই বলেছেন যে পৃথিবীর কোথাও শুনিনি যে পুলিশ ভোট দিয়ে একটা সংসদ আপনার এই করে, মানে সদস্যদেরকে নির্বাচিত করে। আগে আসলে কূটনীতিক না, একজন পররাষ্ট্র সচিব। এখন যারা এসেছেন তারা আরো উঁচু পর্যায়ে। আমি বলছি যে আমাদের দেশে যারা আছেন তাদের মধ্য থেকে এই কথাগুলো এসছে, এবং গত কয়েক মাস ধরে কিন্তু এই বিষয়টা বেশ চাউর আছে। তারা খুব কনসার্ন, মানে ডেমোক্রেটিক প্রসেস, ডেমোক্রেটিক প্র্যাকটিসটা যেন অন্তত রেস্টোর হয়। এই রেস্টোরেশনের জন্য সবচেয়ে বড় দায়িত্ব যেটা আছে বাংলাদেশ আওয়ামী লীগের। আমি একটা কথা বলি, আমরা যে একটু আগে জাস্ট বলছিলাম যে আনঅফিসিয়ালি যে সংসদের মেয়াদ উত্তীর্ণ হইবার 90 দিন পূর্বে, এমনকি 90 দিন পূর্বে না, কিন্তু আগামী মাসেও কিন্তু নির্বাচন দিতে পারেন চাইলে। নির্বাচন কমিশন চাইলে আপনার মনে করেন যে মধ্যবর্তী নির্বাচন, বা সরকার চাইলে মধ্যবর্তী নির্বাচন হতে পারে। আরেকটা আছে যে মেয়াদ উত্তীর্ণ হবার 90 দিনের মধ্যে, তাহলে আপনার মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যাবে প্রথম দিন থেকে সেই সংসদ আর নির্বাচিত সংসদ না, কারণ সংসদের মেয়াদ 5 বছর। তাহলে যদি সেখানে 90 দিনের যে টাইম ফ্রেমটা দেয়া হয় একটা অনির্বাচিত সরকার, তাহলে বিএনপি যে দাবিটা করছে যে আপনার কারো দ্বারা প্রভাবিত না এমন একটা নির্বাচন কমিশন নির্বাচন করবে, পুলিশ প্রশাসন বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, যারা অনির্বাচিত বা নির্দলীয় বা নিরপেক্ষভাবে কাজ করবেন। একটা দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে, আপনার আজিজ ভাই বলেছেন যে পৃথিবীর কোথায় এমন শক্তিশালী নির্বাচন কমিশন নেই। যারা নিজেরা কতটুকু স্বাধীন, নিজের স্বাধীনতা আপনি যদি নিজে ভোগ করতে না পারেন, এক্সারসাইজ করতে না পারেন, আমরা তো বলি যে আমাদের বিচার বিভাগ স্বাধীন, নিম্ন আদালত কি স্বাধীন? নিম্ন আদালতের বিচারকরা কি স্বাধীনভাবে কাজ করতে পারেন ভয়ভীতি উপেক্ষা করে কোনো
কিছু করতে পারেন? আমার মনে হয় আমরা একটু ডক্টর আমি সে কারণেই বলছি যে আমাদের সহজ সমাধান মানে বিতর্কের মধ্যে না গিয়ে কোনো যুক্তি কারো না খণ্ডিয়ে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশে নির্বাচনের একটা ভালো ব্যবস্থা ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেখানে ভুল ত্রুটি থাকতে পারে, র্যাটিফিকেশন হতে পারে, অ্যামেন্ডমেন্ট হতে পারে, সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে, কিন্তু মানুষের ভোটাধিকারটা ফেরত দেওয়ার জন্যে, গণতন্ত্র সুশাসন কায়েম করার জন্যে আমি মনে করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। এবং জিএম কাদের সাহেব যেটা বলেছেন, সামনে ভয়ঙ্কর আরও ভয়াবহ পরিস্থিতি হবে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি যে সরকারই সেটাতে ঠেলে দিচ্ছে অনেকটা। জি, ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন ওয়াসিম। প্রফেসর ডক্টর আব্দুল আজিজ, উনি ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম বলছিলেন যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে একটা ভ্যাকুয়াম তৈরি হবে। তো আপনার দলের পক্ষ থেকে কি এই ধরনের একটা আগাম চিন্তাভাবনা থেকেই কি ধরনের চিন্তাভাবনা চলছে যে এই বছরের ডিসেম্বরেই নির্বাচন করা যায় কিনা, যেটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিও উনিও অনেকটা শঙ্কার কথা বললেন? সাংবিধানিক জটিলতা হোক অথবা সংবিধান নিয়ে প্রশ্ন উঠুক, এটা একটা ক্ষমতাসীন দল অথবা গণতান্ত্রিক দল কখনো সেটা প্রত্যাশা করে না। আমরা যেটা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, সেখানে সংবিধানের যে স্পষ্ট নির্দেশনা আসে সেই নির্দেশনার বাইরে কিছু করার পথ আছে বলে আমি মনে করি না। সেইখানে সংবিধান বিশেষজ্ঞ যারা আছে তারা ডেফিনেটলি এটার ব্যাখ্যা দেবেন এবং যেটা ভালো সেটাই আমরা প্রত্যাশা করব। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে প্রসঙ্গটা নাসিম ভাই বললেন, আমরা যেটা বলি যে বিএনপি সিরিজ অফ ভুল করে চলছে। আমরা যদি স্পষ্টভাবে 2014-তে তারা নির্বাচন না করে ভুল করছে, 15-তে তারা আগুন সন্ত্রাস করে ভুল করছে, 18 সনে নির্বাচন করে কেউ সংসদে আসছে কেউ আসেনি, সর্বশেষ তাদের 6 জন এমপি ছিলেন রিজাইন দিয়ে আরেকটা বড় ভুলের অবতারণা করছে। আমরা মনে করি যে নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনি যদি ক্ষমতা যেতে চান, ক্ষমতা থাকতে চান, গণতন্ত্রের একটা পথ সেটা আপনাকে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনী প্রক্রিয়াটা যেন প্রশ্নবিদ্ধ না হয়, নির্বাচন যেন স্বচ্ছ হয়, সেটা সবাই মিলে সম্মিলিতভাবে করতে হবে। যতই বলুক 1400 নির্বাচন ফেয়ার হয়নি, অমুক হয়নি, এটা হয়তো তাদের রাজনৈতিক কথা হতে পারে। কিন্তু আপনি আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ বিএনপির সবচেয়ে যখন জিয়াউর রহমানের সময় আওয়ামী লীগের কী খারাপ অবস্থা ছিল, সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করছে, নির্বাচন করে তাদের 38টা সিট পেয়েছে। সেই সময় কিন্তু 78 সনে তারা সংসদে গেছে, কোনোদিন সংসদ থেকে বের হয়নি। 86 সনে নির্বাচন নিয়ে এরশাদের সাথে ফাইট করে তারা নির্বাচনে গেছে। 91 সনে নির্বাচন নিয়ে অনেক শামীম ভাই খুব স্পষ্টভাবে বলছে, আমরা বলতে চাই যে 91 সনে আওয়ামী লীগকে হারানো হয়েছে, তারপরে আওয়ামী লীগ সংসদে গেছে। 96 সনে বিএনপি ভোটারবিহীন নির্বাচন করেছে, যে নির্বাচন 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, যে নির্বাচন আন্দোলনের মধ্যে মাত্র 1.5 মাসের মধ্যে 30শে মার্চে যে সেই তারা পদত্যাগে বাধ্য হয়েছে। তারপরে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতা আসছে। তারপর 2005 সনে বিএনপি আবার সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে একজন মানুষের বয়স বাড়ায় তাকে অ্যাডভাইজার বানাইতে হবে, চিফ অ্যাডভাইজার বানাইতে হবে KM হাসানকে, যার জন্য তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোর্টে গেছে, সেটা বাতিল হয়েছে। 2006 তারা জানুয়ারি 6 তারিখে ইলেকশন করছে, সেই ইলেকশন তাদেরই রাষ্ট্রপতি সেটাকে বাতিল করছে। এরপরে অনির্বাচিত সরকার এসেছে, 2 বছর এই দেশটা কোথায় গেছে সেগুলো সারা বাংলাদেশের মানুষ দেখছে। আমরা চাই না বাংলাদেশে আর কোনো অনির্বাচিত সরকার আসুক। অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে, জনগণের সরকার হবে, সে সরকার দেশ পরিচালনা করে। আমরা যেটা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ 14 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় আছে। বাংলাদেশ আওয়ামী লীগ যে উন্নয়ন করছে, আমরা মনে করি যে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো বিকল্প বাংলাদেশে আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি বিএনপি অবশ্যই গণতান্ত্রিক আন্দোলন করতে পারে, আন্দোলন করুক, কোনো সমস্যা নেই, কিন্তু তাদের নির্বাচনে আসতে হবে। নির্বাচনে কোনো বিকল্প নেই, নির্বাচন করেই ক্ষমতা আসতে হবে, এর কোনো বিকল্প নেই, তাই নির্বাচনে যেতেই হবে। ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুল আজিজ। আমরা এবার একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে যেতে চাই। আজকে তো আসলে 1 ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে। তো রাজনীতির মাঠে কি এই 1 ফাল্গুন বা বসন্ত বাতাস বইবে? আপনার কি মনে হয় জনাব ব্যারিস্টার শামীম পাটোয়ারি? দেখুন, রাজনীতির পথ বাংলাদেশে অত্যন্ত পিচ্ছিল।
অত্যন্ত আনপ্রেডিক্টেবল। কি ঘটবে এটা আগে থেকে প্রেডিক্ট করা খুব কঠিন। তবে হ্যাঁ, এটা সত্য, বিগত 14 বছরে আওয়ামী লীগ একটা সমস্যা সমাধানে একটা বিশেষ সম্মুখ দক্ষতা অর্জন করেছে। এবং শুধু তাই না, প্র্যাকটিক্যালি 14 বছরে আওয়ামী লীগ যা করতে চেয়েছে তাই করতে পেরেছে। কোন বিরোধী দল ও সকল বিরোধী দল মিলেও আওয়ামী লীগকে কোনো দ্বিমত সৃষ্টি করতে পারেনি, রিথিং করাতে পারেনি। এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা। এখন যদি আপনি অঙ্ক কষেন, তাহলে সমস্ত ক্ষমতা আওয়ামী লীগের হাতে থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে উদার হতে হবে। কারণ 14 সালে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন ছিল না, 18 সালে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন ছিল না, IMF এর লোন নিতে হয়নি, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি 18 সালে অ্যাম্বাসেডরদের এই পরিমাণ বাহাস তখন ছিল না। 13-14 সালে কিছুটা ছিল, 6-7 সালে প্রচন্ড ছিল। এবং অ্যাম্বাসেডররা কথা বলছেন, আওয়ামী লীগের মধ্যম সারির নেতা তার প্রতিবাদ করলেও কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ সেটাকে কমব্যাট করতে পারছে না। অর্থাৎ আওয়ামী লীগকে সেখানে কিছুটা নতজানু হতে হচ্ছে, বাধ্যবাধকতা আছে। আওয়ামী লীগ বলেছিল নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো আইন হবে না, 7 থেকে 10 দিনের মধ্যে হঠাৎ করে বললো আইন হবে। আওয়ামী লীগ বলেছিল সবগুলো আসনে ইভিএম হবে, এখন বলছি ইভিএম হবে না। কিছু কিছু বিষয়ে আওয়ামী লীগকে উদার হতে হবে, হতে হচ্ছে। কতটুকু সুযোগ বিএনপি নিতে পারবে সেটা বিএনপির পলিসিগত বিষয়। আমি যেটা বলছিলাম, 12 সালে 13 সালে আমি তখন নভিস রাজনীতিবিদ, আমি হঠাৎ করে দেখলাম সিটি কর্পোরেশন নির্বাচনগুলো জয়লাভের পরে মাঠে বিএনপি অত্যন্ত তেজস্বী হয়ে গেল। প্রশাসন নিরপেক্ষ হওয়া শুরু করলো, প্রশাসন বিএনপিকে নির্যাতন করা বন্ধ করলো, বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করলো, স্যার আপনারা কেমন আছেন, ভালো আছেন, এগুলো আমি মাঠের খবর বলছি 13-14 সালের দিকে। হঠাৎ করে বিএনপি যখন নির্বাচনটা বর্জন করলো, ঠিক সেই মুহূর্তেই সমস্ত রাষ্ট্রীয় যন্ত্র আবার পুরো গভর্নমেন্ট হয়ে গেল। যখন আপনি বর্জন করলেন, এটি ইলেকশন হচ্ছে, তখন একটি গভর্নমেন্ট আসবে এবং সেটা অবভিয়াসলি যারা যে ইলেকশনে পার্টিসিপেট করেছে সেই গভর্নমেন্ট হবে। সেখানে আমার কাছে মনে হয় বিএনপির পলিসিগত কিছু ভুল হয়ে গেছে, আমার ব্যক্তিগত অভিমত। এখন সামনে 23 সালে যে নির্বাচনটি হবে, এর যদি সকল দলের মতের পক্ষে হয়, অবভিয়াসলি সকল দল ভালো আসন পাবে। আমি কখনোই মনে করি না যে 18-র মতো কোনো একটি দল, বড় দল 6টি বা 10টি বা 20টি বা 50টি আসন পাবে। 3টি দলই দেখা যাবে গুরুত্বপূর্ণ অনেক আসন পাবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার মতো হয়তো বা কোনো দল পাবে না। সেক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করলে বা ঘোষণা দিলে আজ থেকে বিএনপি একটা আশার সঞ্চালন করবে। জি, ধন্যবাদ জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমরা একদমই সময় আমাদের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব প্রফেসর আব্দুল আজিজ এবং জনাব ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, একদম 30 সেকেন্ডসে আমি জানতে চাইবো যে এই রাজনীতিতে কি সুবাতাস বইবে না কোনো প্রশ্নের উত্তরে যেতে চাচ্ছি না। আমি শামীম ভাইয়ের সঙ্গে আমি একমত পোষণ করি যে 2014 সালের কথাটা, যেটা 2012-13 সালের যে অবস্থাটা ছিল বিরাজমান, আমাদের কিছুটা যে ভুল ছিল, যে উনি যেটা বলেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই ওনার উপলব্ধির জন্য বা ওনার বাস্তব অভিজ্ঞতাটা আজকে তুলে ধরার জন্য। আমি শুধু আজিজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন, আমি একটু ক্লারিফিকেশনের জন্য আমি বলছি, আমাদের হাতে একদমই সময় নেই। বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে আওয়ামী লীগ রাষ্ট্রপতি করেছিল 1996 সালে ক্ষমতা আসার পর। এম আই রাইট অর রং? আজিজ ভাই একটু আগে বলেছিলেন যে 91 সালে আওয়ামী লীগকে হারানো হয়েছিল, সে সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব। বক্তব্যটা সবিরোধী ছিল। বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নির্বাচনটাকে বাংলাদেশের ফেয়ার নির্বাচনী সূচকের সবচেয়ে বেশি উপরে ধরা হয়। রাজনীতির খাতিরে দলকে বাঁচানোর জন্য আমি মনে করি না যে আমরা এমন কোনো বক্তব্য দেওয়া উচিত যে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হন। আমি এই কথাটাই বলছি যে আপনি যেটা একদমই শেষ সময় শেষ। প্রফেসর ডক্টর আব্দুল আজিজ, আপনি যদি যোগ করতে চান 30 সেকেন্ডস। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নির্বাচনের কোনো বিকল্প নেই। বিএনপি যে প্রসঙ্গটা আবারও বলতে চাই সেটা হচ্ছে যে তারা যে 14 সনে 15 সনে 18 সনে যে ভুল করছে, আমরা মনে করি যে সামনের দিন ভুল করবে। আপনি 18 সনে দেখেছেন, 14 সনে দেখেছেন তারা নির্বাচন বয়কট করছে, কিন্তু লোকাল যে নির্বাচনগুলো, স্থানীয় সরকার সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা মনে করি যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। আমরা মনে করি অবশ্যই একটা পথ বের হবে, সেই পথ নির্বাচন হবে, বাংলাদেশের একটা সুষ্ঠু গণতান্ত্রিক
পদ্ধতি এগিয়ে যাবে, যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং এখান থেকে পিছু ফেরার কোনো পথ নেই। একটা সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন, যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে এবং যারা সবচেয়ে জনপ্রিয় তারাই জনপ্রিয়। এবং বাংলাদেশ আওয়ামী লীগ গত 14 বছর যে কাজ করেছে, ডক্টর আব্দুল আজিজ, আপনাকে আমরা নতুন রাষ্ট্রপতি পেয়েছি এবং রাষ্ট্রপতি উনি এটা বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন এবং ভোট সুষ্ঠু করতে অর্পিত দায়িত্ব পালনে পিছু পা হবেন না তিনি। উনি এটা আশাবাদ ব্যক্ত করেছেন এবং ওনার সঙ্গে আমরাও আশাবাদ ব্যক্ত করি যে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ এর মধ্য দিয়ে আমরা একটা সামনে ভালো একটা সরকার পাবো। দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।